আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি যমুনা নদীর চরে। সেখানে মানুষের জীবনযাপন কেমন এবং কি কি চাষাবাদ হয়, চরের বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরব। তো আজকের দিনটি ছিল প্রচণ্ড ঠান্ডার, এই জন্য আমি একটি চা নিয়ে খেতে খেতে যাওয়া শুরু করেছিলাম। তো দেখলাম চরের মধ্যে কেউ ছিল না ওইভাবে, কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষ বাসা থেকে খুব একটা বের হয়নি। তারপরেও অনেকে জীবিকার কারণে হয়তো গিয়েছিল চরে, কারণ এখানে গবাদি পশুদের খাবারের জন্য হলেও তাদের চরে যেতে হয়। তো চরে যাওয়ার পরে দেখলাম অনেক ফসল হচ্ছে, যেগুলো আগে হচ্ছিল না এখন সেগুলো হচ্ছে। তো নদী এখন আর এদিকে না থাকার কারণে এখন ফসলাবাদি অনেক বেড়ে গেছে। তো এখানে যাওয়ার পরে দেখলাম যে আমরা কোনো ভাইরাল স্পট বা ভাইরাল কোনো জায়গা হলে সেখানে গিয়ে পিকনিক করি এবং সেখানের পরিবেশটা নষ্ট করে দিয়ে আসি। এগুলো করা আমাদের কখনোই ঠিক না, কারণ এটা একটি নদী। তো নদীতে যদি আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য নদীর মধ্যে ফেলিয়ে আসি, তাহলে সেগুলো জীববৈচিত্র্যের জন্য অনেক বড় হুমকির ব্যাপার। তো আমরা যেখানেই পিকনিক করি বা যেখানেই গিয়ে ঘুরে আসি, সেখানে অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো যেতে যেতে অনেক গাছ দেখলাম, যেমন তিলের গাছ ছিল, কালাইয়ের গাছ ছিল। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত কালাইয়ের গাছ। তো এখানে বেশিরভাগ ফসলই হয়ে থাকে বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য। চরের মধ্যে আসলে আমার এগুলো গাছপালা দেখে ভালোই লাগে, বাট নদীর যে আগের যে অবস্থা ছিল সেই অবস্থা না দেখে খুব খারাপ লাগে। তো সরকারের উচিত এগুলোর দিকে নজর দেওয়া, কারণ একটি নদী এভাবে মৃতপ্রায় হয়ে যাবে এটা কখনোই মেনে নেওয়া যায় না। যমুনা ছোটবেলা থেকে অনেক খরস্রোতা নদী ছিল, এর কারণে আমরা সারিয়াকান্দি বা বগুড়ার মানুষ এটার সাফার সবচেয়ে ভালোভাবে বুঝি, কারণ নদী ভাঙার কারণে অনেকেই বাস্তুচ্যুত হয়েছে, জমি জমা বাড়িঘর সব নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। তো আমার মনে হয় এটা একটা নির্দিষ্ট পরিকল্পনার আওতায় এনে এটার সঠিকভাবে ড্রেজিং কার্যক্রম চালালে হয়তো নদীর যৌবন আবার ফিরে আসবে। তো আমার পার্সোনাল মতামত থেকে এটা বললাম। এখন চরে নতুন করে অনেক শাকসবজি বা বিভিন্ন ধরনের গাছ নতুনভাবে লাগানো হচ্ছে। এর মধ্যে যেমন দেখলাম ফুলকপি, পাতাকপি, টমেটো এগুলো। এছাড়াও এখানে ভুট্টা রেগুলারই চাষ হয়ে থাকে চরের মধ্যে, এটা অনেক পুরাতন। এবং মরিচের গাছ, যেটা বিখ্যাত, বগুড়ায় যে 2টা বা 3টা জিনিসের জন্য বিখ্যাত তার মধ্যে মরিচ একটি। তো মরিচের গাছ থাকবে এটা একটা কমন ব্যাপার, কারণ বগুড়ার মরিচ বা সারিয়াকান্দির অনেক বেশি ঝাল হয়ে থাকে। তো এত পরিমাণে ঠান্ডা ছিল যে বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছিল না, কারণ এত পরিমাণে বাতাস হচ্ছিল, খোলামেলা জায়গা ছিল। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে খুব একটা মানুষ এখানে ছিল না, যারা জীবিকার খুব প্রয়োজনে তারাই একমাত্র এসেছিল বিভিন্ন ধরনের গবাদি পশু নিয়ে। প্রচুর পরিমাণের মরিচের গাছ এখানে হয়েছিল, এর মধ্যে দেখলাম পেঁপের গাছও হয়েছিল এবং আশেপাশে ভুট্টার জমিও রয়েছিল অনেক। তো আমি মূলত টমেটোর বাগান বা এগুলো দেখার জন্য এসেছিলাম, সেইটা মূলত খুঁজে পাচ্ছিলাম না। এবার আরেকবার ঘুরে গিয়েছিলাম, অনেক বড় টমেটোর বাগান ছিল। তো এবার খুঁজে না পাওয়ার কারণে প্রথম দিকে একটু হতাশ হয়েছিলাম, তারপর ভাবলাম যে আরেকটু দূরে বা ঘুরে আসি। তারপর এখানে ঘোরার যাওয়ার পথেই দেখলাম যে কালাই শুকাতে দিয়েছে, সেগুলো মূলত এখন প্রসেসিং করা হবে। হারভেস্ট করা হয়েছে, হারভেস্ট করে রোদের মধ্যে রেখে দিয়েছে, কারণ শুকিয়ে গেলে এটা থেকে দানা বা ডাল বের করতে সুবিধা হবে। এরপরই ভুট্টার জমি দেখতেছিলাম, ভুট্টা অনেক ভালোই হয়েছিল, আবার খারাপও হয়েছিল বলতে গেলে এক হিসেবে। এটা যারা চাষাবাদ করে তারা হয়তো এই ভিডিও দেখলে অনেক ভালোভাবে বুঝতে পারবে, কারণ অনেকগুলো ছোট ছিল, অনেকগুলো বড় ছিল। সব এক লেভেলে হলে সেটার অনেকটা বাম্পার ফলন হয় আর কি। তারপরে আমি আর কি টমেটোর বাগান দেখলাম, এইটা এবার অনেক ছোট পরিসরে করা হয়েছিল। তো দেখলাম অনেক পরিমাণে টমেটো হয়েছে, টমেটো ভালো ফল হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। একটা সময় ছিল যে এখানে শুধু বিভিন্ন ধরনের কালাইয়ের গাছ, বিভিন্ন ধরনের ধানের গাছ এবং অল্প পরিসরে ভুট্টার গাছই শুধু চরের মধ্যে হতো, এর বাইরে খুব একটা চাষাবাদ হতো না। এবং সবচেয়ে বেশি চাষ হতো মরিচের গাছ, এর বাইরে খুব একটা হতো না, কারণ পানি সংকট প্রচুর, আর মাটি অনেক জায়গায় অধিক, আবার কিছু জায়গায় অধিক পরিমাণে বালু, এই জন্য খুব একটা গাছ এখানে হয় না। কালাইয়ের গাছগুলো বেশি হয়, কারণ এটা পানির খুব প্রয়োজন হয় না, এটি অল্প পানিতেই অনেক ভালো পরিমাণের গাছ বৃদ্ধি হয়। জন্য চর অঞ্চলে এই কালাইয়ের গাছ এগুলো বেশি লাগানো হয়। এছাড়াও এখানে একটি প্রচলন রয়েছে যে মোষকে জায়গা বা জমি দেওয়া
থেকেও মূলত এখন ভালো রকমের প্রফিট হচ্ছে। এরপর দেখলাম যে মানুষ তার বাড়ির আশেপাশে বা উঠানে সব জায়গায় মোটামুটি কৃষির একটা ছোঁয়া লেগে গেছে। সবাই কোনো না কোনো গাছ লাগাচ্ছে সবার জায়গা থেকে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।